নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে কি নিয়ে চলে এসেছি দেখুন। নিয়ে এসেছি আজকে কচুর শাক, মানে ডাঁটিগুলো। তো এবারে সুন্দর করে কিন্তু এগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেব। আর এইগুলো না অনেকটা লম্বা লম্বা ছিল। এটা কিন্তু পুরো গাছটা নয়, মাথার দিকে আরো কিছুটা আছে। তো যাই হোক, ওই সেগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলাম। কত বড় বড় আর প্রচণ্ড পরিমাণে মোটা মোটা ছিল। তো এবারে আমি একটা কাপড়কে ভিজিয়ে নিয়েছি। কাপড়টা ভিজিয়ে কিন্তু এগুলোকে সব সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। কারণ কি, আমরা তো সবাই জানি কচু শাক ধুতে গেলে কোনো সময় একটু হাত চুলকাতে পারে, ঠান্ডা জল যেহেতু। তো তার জন্যই কিন্তু আমি এইরকম করেই যখনই করি তখন এরকম করেই পরিষ্কার করে নিই। আর পরে একবার শুধু ধুয়ে নিই, তাহলেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। কারণ কি, এই যে ভিতর পোর্শনগুলো যতই জল দিয়ে ধোয়া হোক না কেন, কাটার পরে কিন্তু প্রত্যেকটা এক একটা একটা করে ধোয়া সম্ভব নয়। কারণ কি, কাটলে ওগুলো ছোটো হয়ে যায়। আর আমরা সবাই জানি কচু শাক কাটলে যে কতটা পরিমাণে হয়। তার জন্য এরকম যদি একটু ভিজে কাপড় দিয়ে মুছে নেওয়া হয়, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। লাস্টে কিন্তু একবার ধুয়ে নিলেই হয়ে যাবে, আর এক্সট্রা করে ধুতে হবে না। তো পুরো এরকম ভালো করে ঘষে ঘষে গায়ে যদি কোনো রকম কোনো ময়লা থাকে, সেটা কিন্তু এরকম করে আমি ঘষে ঘষে পুরো তুলে নিচ্ছি। তারপরে তো যেহেতু প্রত্যেক কটার আঁশ ছাড়ানো হবে, ওপর পোর্শনটা এমনিই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু ভিতর পোর্শনটাকেও খুব সুন্দর করে কিন্তু ভিজে কাপড়টা দিয়েই ভালো করে মুছে নিতে হবে। আর এগুলো কিন্তু একদমই টাটকা ছিল। যেদিন এনেছে আমি সেই দিনই মানে সকালে এনেছে, সন্ধেবেলা কিন্তু আমি কাটতে বসে গেছি। আমি কিন্তু আগের দিনকে কেটে রেখে দিয়েছিলাম। কারণ কি, এই সব জিনিস যদি দিনের দিন কেটে রান্না করতে যাই, ব্যাস তাহলে তো হয়ে গেল 12টা বেজে গেল। 12টা কেন, 13টাও বেজে যাবে, তাও রান্না হবে না। সবাই তো জানেনই যে এটা কতটা, যেরকম কাটতে ঝামেলা সেরকম রান্না করতে ঝামেলা। এত পরিমাণে জল বেরোয় এগুলো থেকে, যে তাই একটু মুশকিল হয়ে যায় দিনের দিনটা করা। তো যাই হোক, এবারে খুব ভালো করে আমি প্রত্যেক কটাকে মুছে পরিষ্কার করে একদম কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এই যে প্রত্যেক কটাকে খুব ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। আর আপনারা কে কে কচু শাক খেতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। এইভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। সবগুলোকেই কিন্তু খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে ছোট ছোট এরকম টুকরো করে, খুব বড় কিন্তু আমি করিনি। কারণ কি, যত বড় করা হবে তত কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে। তার জন্য আমি এরকম ছোট ছোট করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এমনিতে এগুলো অনেকটা মোটা মোটা ছিল। তার জন্য যদি আরও বেশি লম্বা লম্বা করা হতো, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত। আর বেশি লম্বা লম্বা করলে না, দেখবেন একটু সেই সুতো সুতো টাইপের লম্বা লম্বা সুতো সুতো বেরিয়ে যায়, তো ওগুলো ঠিক ভালো লাগে না। তার জন্য কিন্তু আমি এরকম ছোট ছোট করেই কেটে করি। তাতে ওই যে সুতোর মতো যে অংশটা বেরায় কচু শাকের এইগুলো থেকে, তো ওটা কিন্তু তখন বেশি সমস্যা হয় না। আর না হলে না, খাওয়ার সময় প্রচণ্ড অসুবিধা হয়। তো তার জন্য আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে কি করছি না করছি। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, যখনই কেউ বন্ধু করে আসবে, অবশ্যই কিন্তু তার 24 ঘন্টা পরে ব্যাগ দেবেন। এটা অনেকেই হয়তো জানে না, আমিও আগে জানতাম না প্রথম প্রথম। তো আমিও কিন্তু সেটা পরেই জেনেছি। তাই আপনাদেরকে বলবো, নতুন বন্ধুদের উদ্দেশ্যে, যে যখনই কেউ বন্ধু করে আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাগ দেবেন না। ব্যাগটা কিন্তু 24 ঘন্টা পরে দেবেন, না হলে কিন্তু আপনার ও আমার দুজনেরই কিন্তু সাপটা কেটে যাবে। তো এবারে আমি সবগুলোই কিন্তু কেটে নিয়েছি। আমি কিন্তু কচু শাকে হেবি ভয় পাই, খেতে ভালোবাসি,
খেলে কিন্তু কখনো গলা টলা চুলকায় না, কিন্তু আমি মানে এরকম জল দিয়ে হাত দিয়ে এ করার ধোয়ার রিস্কটা নিতেই পারবো না, একদমই না। আমি কোনো সেই কচুর লতি হোক বা শাক হোক, কচুর কোনো জিনিস আমি প্রচণ্ড ভয় পাই। তো যাই হোক, আমি কিন্তু এবারে বালতির মধ্যে নিয়ে এরকম ছাঁকনি দিয়েই কিন্তু খুব ভালো করে, আর যেহেতু পরিষ্কার করে নিয়েছিলাম তাই এখানে নোংরার তো কোনো ব্যাপার নেই, তবুও ওই ছাঁকনি দিয়ে ওরকম করে ধুয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি কিন্তু এখানে কোনো রকম জল টল দেইনি, আর এটা কারোরই দেওয়ার দরকার নেই, কারণ কি কচু শাক থেকে এত পরিমাণে জল বেরোয়, এক্সট্রা করে কিন্তু আর জল দেওয়ার কোনো ব্যাপারই নেই। তো আমি শুকনো কড়াটাই বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি কচু শাকগুলো ওপর থেকে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয়ে রেখে দিলে, আপন ইচ্ছায় ঢাকা দিয়ে দিলে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে সুন্দর জল বেরিয়ে আসবে, এখানে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো দেখতেই পাচ্ছেন এখন একদম উঁচু উঁচু একটা চোড়া হয়ে গেছে, কিন্তু রান্নার পরে চূড়াটা যে কোথায় চলে যাবে সেদ্ধ হওয়ার পরে খুঁজেই আর পাওয়া যাবে না। তো আমি ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবারে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এখানের কাজ এখন শেষ, শুধু সেদ্ধ হওয়ার পালা। এই যে নরম হয়ে গেছে, এবার কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে, আর নিচের থেকে দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন লোয়ে রেখে দিয়েছি, ওটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে একদম কমে যাবে। তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু বাড়িয়ে দেবো, যদি কোথাও কাঁচা থেকে থাকে তাহলে সেগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কারণ কি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটা মোটা মোটা ছিল, যে খুব বেশি আমি বড় টুকরো করে দেইনি, সেটা একদিকে খুবই কিন্তু ভালো হয়েছে। তো আপনাদেরকেও বলবো এরকম ছোট ছোট টুকরো করেই কেটে নেবেন, বেশি লম্বা করবেন না টুকরোগুলো। তো এই যে সেদ্ধ কিন্তু হয়েই গেছে। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, কারণ কি জলটা অতিরিক্ত পরিমাণে বেরিয়েছে। জলটাও যাতে একটু আরও বেশি করে বেরিয়ে যায়, যদি কোথাও কাঁচা টাচা থেকে থাকে তাহলে কিন্তু পুরো সেদ্ধ হয়ে জলটা বেরিয়ে আসবে। তো এই যে জল কিন্তু পুরো বেরিয়ে গেছে, আর যেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম তাই জলটা কিন্তু একটু টেনেও নিয়েছে। এবারে আমি এরকম করে সেঁকে নেবো, যেহেতু এটা গরম আর হাত দিয়ে চিপে চিপে নিতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তার জন্য কিন্তু আমি একদম শর্টকাট পদ্ধতি নিয়ে নিয়েছি, ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে নিয়ে এবারে জলটাকে এই হাতার চাপ দিয়ে কিন্তু বের করে নেব, পুরো জলটা যতটা জল থাকবে পুরো জলটাকে কিন্তু সুন্দর করে চেপে একদম বের করে নেব। আপনারা যদি হাত দিয়ে করেন তাহলে ভালো করে আগে এটাকে কিন্তু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে খুব ভালো করে চিপড়িয়ে একদম জলটাকে বের করে ফেলে দেবেন, একটুও যেন জল না থাকে। জল থাকলেই কিন্তু গলা ধরবে, তারপরে আমাকে বলতে পারবেন না যে আমি বলে দিইনি কেন গলা ধরলো। তো অবশ্যই কিন্তু জলটাকে খুব ভালো করে চেপে বের করে ফেলে দিতে হবে। আর নিয়ে নিয়েছি বড়ি, উফ জানেনই তো এটা আমার মায়ের হাতের বানানো বড়ি, কি ভালো যে লাগে বড়িটা। আর যেহেতু পুরো একদম পিওর বিউলির ডালের বড়ি, তার জন্য এই যে সেন্টটা না, অপূর্ব একটা সেন্ট বেরায়, মানে বলে বোঝাতে পারবো না। তো এখনো খাচ্ছি, অনেক দিন হয়ে গেল, এখনো আছে, চলবে এখন অনেক দিন। আর যেহেতু মায়ের হাতের বড়ি খুব তাড়াতাড়ি যাতে শেষ না হয়ে যায় তার জন্য কিন্তু খুব বেশি খাইও না, একটু কম করে করেই খাই, যাতে এটা অনেক দিন চলে আর কি। যাই হোক, কথা বলতে বলতে বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর একদমই এই বড়িগুলোকে বেশি ভাজতে লাগে না, কারণ কি বেশি ভাজলে বড়ির যে টেস্টটা বা সেন্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই হালকা করেই একটু ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কাকে একদম টুকরো করে কেটে নিয়েছি, আর এক বড় সাইজের একটা তেজপাতা নিয়েছি, আর নিয়েছি রাঁধুনি ফোড়ন। তো এগুলোকে সব কিছুই ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবারে যে ছোলাটাকে কিন্তু আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাকেও একটু তেলের ওপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি সেরকম কোনো মশলাই দেব না, দিয়ে দিলাম একটু হলুদ, হলুদটাকে তেলের ওপরে দিলাম এই কারণেই, কারণ কি শাকটা যেহেতু শুকনো হয়ে গেছে একদম, তো শাকের মধ্যে যদি হলুদটা দেওয়া হয় তাহলে কিন্তু ওটা গোটা গোটা থেকে যেতে পারে,
শাকের মধ্যে, কারণ কি অতটা হলুদ পুরোটা মিশিয়ে শাকটার মধ্যে নিতে কিন্তু অনেকটা সময় লাগবে। এই যে দেখুন, তার জন্য কিন্তু আমি হলুদটা তেলের ওপর দিয়েছি। আপনারাও অবশ্যই হলুদটা তেলের ওপরেই দেবেন, তাহলে কিন্তু খুব সহজেই শাকটার সঙ্গে মিশে যাবে। না হলে যদি এমনি হলুদ দেওয়া হয় তখন কিন্তু এই মিশাতে অনেকটা সময় লেগে যাবে, আর সম্ভবও নয়। কারণ কি কচু শাকটা থেকে এত পরিমাণে জল বেরায়, নাড়তে নাড়তে এমনি হাতের কবজি খুলে যায়, তারপরে যদি আবার হলুদ মেশাতে যাওয়া হয়, ব্যাস তাহলে তো আর কোনো কথাই নেই, দেখতে হবে না, হাতের সঙ্গে একটা বাঁশ ঠেকিয়ে দিয়ে মোটামুটি লাগিয়ে রেখে দিতে হবে। তো যাই হোক, বেশি কথা না বলে এই যে কচু শাকটাকে তো নাড়াচাড়া দিয়ে একদম এরকম করে পাতি দিয়েছি, যাতে জল যেটুকুনি আছে সেই জলটাও যেন একদম কড়ার সঙ্গে খুব ভালো করে টেনে নেয়। তারপরে এখানে দিয়ে দিলাম একটু মিষ্টি, আর মিষ্টিটা তো অবশ্যই সবাই জানেন, কচু শাকে মিষ্টি কিন্তু একটু চড়া দিতে হবে, না হলে কিন্তু টেস্ট লাগবে না। কচুর শাকে যত মিষ্টিটা একটু চড়া দিলে তবেই কিন্তু ওটা খেতে টেস্ট হয়, মুখে টেস্ট লাগে। আর লঙ্কাটাও একটু সেরকম বুঝে দিতে হবে, যেন বেশ একটু আম ঝাল মিষ্টি ব্যাপারটা থাকে আর কি, তাহলেই কিন্তু বেশ লাগবে। তো এই কথা বলতে বলতেই কিন্তু দেখতেই পাচ্ছেন জলটা কতটা টেনে নিয়েছে। এখন কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে, তবুও আমি আরও একটু শুকনো শুকনো করে দেবো, যাতে জল বলে কি জিনিসটা একদমই না থাকে, যেন একদম শুকনো শুকনো হয়ে যায়। কারণ কি জল থাকলেই কিন্তু গলা ধরবে, কচু শাকের নিয়মই তাই। এবারে দিয়ে দিলাম মায়ের হাতের বানানো বড়ি দিয়ে কচুর শাক, কি অসাধারণ যে খেতে হয়েছিল, এটা আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো সেই দিনের কথাটা মনে পড়ে যাচ্ছে যে সত্যি কি অপূর্ব খেতে হয়েছিল। আর এই বড়িটা দেওয়াতে না মনে হয় যেন দুগুণ তিনগুণ টেস্টটা বেড়ে গেছিল, এত ভালো লাগছিল কচু শাকটা খেতে, বলার মতো না। তো একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমি কেটে ছেটে অনেকটা বাদ দিতে চেয়েছি, কিন্তু তবুও দিতে পারিনি, অনেকটা দিয়েছি কিন্তু সবটা দিতে পারিনি। তো যাই হোক, কষ্ট করে একটু সবাই ভিডিওটা দেখে নেবেন। তো এবারে কিন্তু একদম নামাবার পর্যায়ে চলে এসেছে। আমি ওই বড়িটা দেওয়ার পরে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম, তাহলে বড়িটা একটু নরম হয়ে যাবে। এবারে আমি নিয়েছিলাম এখানে রাঁধুনি গুঁড়ো করে, এই রাঁধুনিটাকে কিন্তু এবারে আমি এই নামাবার কিছুক্ষণ আগে দিয়ে দিলাম, ওই 1-2 মিনিট আগে দিয়েছি। এতে কি হয়, গন্ধটা কিন্তু অপূর্ব বেরায়। অবশ্যই আপনারা এরকম রাঁধুনি গুঁড়ো করে দিয়ে খেয়ে দেখবেন। আর আমরা কিন্তু কচু শাকে আমি কিন্তু সেরকম কিছুই দেইনি, আপনারা দেখতেই পেরেছেন। শুধুমাত্র রাঁধুনি তখন ফোড়নে দিয়েছিলাম, লঙ্কা তেজপাতা রাঁধুনি, আর এখন একটু রাঁধুনি ফোড়ন, ব্যাস এটাই। কচু শাকে কিন্তু খুব বেশি পরিমাণে মশলাপাতি কিচ্ছু দিতে লাগে না, তাতেই কিন্তু অপূর্ব স্বাদ হয়। আর যত এরকম সিম্পলভাবে রান্না করবেন তত দেখবেন ভিতরে মানে জিনিসটার যে আসল টেস্টটা সেটা কিন্তু পাওয়া যায়। প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করে দিলে কি হবে, ওর যে নিজস্ব যে টেস্টটা, যে স্বাদটা, সেটা কিন্তু পাওয়া যায় না, তাই না? তা আমি চেষ্টা করি যতটা আম কম দিয়ে এই সব জিনিসগুলো যতটা কম মশলাতে রান্না করা যায়। আমার খুব ভালো লাগে এগুলো আর কি। তো কথা বলতে বলতে একদমই রেডি হয়ে গেছে আমার কচু শাকের রেসিপি। আপনারা জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। এইভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো।